বীভৎস গরমে শুকিয়েছিল গ্রাম। প্রত্যেকটা চেহারা মনে হচ্ছিল উদাস। তরমুজের রসে ভরা পুকুর যেন মনে হচ্ছে কোনো মধুর আশীর্বাদ। লোভ এলো মাঝখানে জন্ম, খুশিতে আবার লাগলো তালা। ভাগ করে নেওয়াতেই সুখ আছে, এটাই বুঝলো হৃদয়ের নিরালা। একসাথে মিলে যখন সবাই সাহায্য করে তখন হাসে সব গ্রাম। প্রেম, ক্ষমা আর একতাতেই জীবন হয় মাস্তানা। তীব্র রোদ চমকাচ্ছিল, পুরো ময়দান তাওয়ার মতন গরম হয়েছিল। গাছের ছায়ায় কিছু গরু বসেছিল, গরমের জন্য ওদের জিভ বাইরে ছিল। পাশে একটা ভাঙা হ্যান্ড পাম্প ছিল, যার নিচে একটু জল জমেছিল। তখনই একটা কাক ওখানে এসে বসলো আর সেই জলটা খাওয়ার চেষ্টা করলো। সেই সময় বিরজু আর শীতল সেখানে পৌঁছালো। তীব্র রোদে দুজনে ঘামে ভিজেছিল। ওরা এসে গাছের নিচে তৈরি চপালে বসে গেল। এই গরমে তো আমি একদম পকোড়ার মতন ভাজা হয়ে যাচ্ছি। জল তো বাদ দে, এখন তো পুকুরও শুকিয়ে যাচ্ছে। জানি না এরপরে কি হবে। আমার তো একটা বড় বরফের বিছানা চাই। আমি যদি এক টুকরো বরফও পেয়ে যাই তাহলেও কাজ হয়ে যাবে। কিন্তু রোদ এত তীব্র ছিল যে সেটা গাছের শাখার মাঝখান দিয়েও ভেতরে আসছিল। ঠিক আছে, আমি আসছি তাহলে। বাবা বলেছিল ড্যাম সারানোর জন্য ওনাকে সাহায্য করতে হবে। এত গরমে কাজ, এখন কি আর করবো, করতে তো হবেই। যেই বিরজু রাস্তার দিকে চলতে শুরু করলো, হঠাৎ তীব্র রোদের কারণে ওর মাথা ঘুরে গেল আরো সেখানেই পড়ে গেল। এটা দেখে শীতল ঘাবড়ে গেল। ও তৎক্ষণাৎ ওর দিকে দৌড় দিল আর জোরে সাহায্যের জন্য আওয়াজ দিতে লাগলো। আরে কেউ আছো? তাড়াতাড়ি এসো। ওপরে আকাশে সূর্য তীব্রভাবে চমকাচ্ছিল আর তার তীব্র গরম পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে গেছিল। সন্ধে হতে চলছিল, ভীষণ নিজের খেতে ঘুরছিল। ওর তরমুজের ক্ষেত সেই পুকুরের কাছেই ছিল, যেটা কখনো বিরজুর বাবার ছিল। ও চলতে চলতে নিজের ক্ষেতের ফসল দেখছিল। সব তরমুজ তাজা আর পাকার জন্য তৈরি মনে হচ্ছে। কিন্তু যেই ওর নজর পাশের পুকুরে গেল, ওর চেহারা একটু উদাস হয়ে গেল। ও ক্ষেতের কিনারায় বসে জলের কোনো উপায় ভাবতে লাগলো। তখনই সেখানে বিরজুর বাবা দেখা এলো। কিশোর, কি এমন ভাবছো? আরে কিছু না দাদা, জল আর এই গরমের সমস্যা নিয়ে ভাবছি আর কি। সত্যি গরম তো নিজেই একটা বড় সমস্যা, আর তার উপর এই জলের সমস্যা। আমি এমনিতে শুনেছিলাম যে বিরজুর শরীরটা দুপুরবেলার দিকে খারাপ হয়ে গেছিল। এখন সব ঠিক আছে? হ্যাঁ, এখনো ঠিক আছে। আমিও কাজের থেকে তাড়াতাড়ি এসে গেছিলাম আর এখন শুধু একটু হাঁটতে বেরিয়েছি। জানি না কবে এই গরম আর জলের সমস্যা মিটবে আমাদের। দুজনে ওখানেই বসে এই ব্যাপারে ভাবতে লাগলো। রাত্রিবেলায় বিরজু বিছানায় বসেছিল। তখনই ওর মা খাবার নিয়ে ওর বাবা লক্ষণের কাছে এলো। লক্ষণ মাটিতে বসে খাবার খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে বিরজুর মা পারলো ওদের সাথে এসে বসলো। ঘরের জলও শেষ হতে চলেছে, জানি না এবার কি হবে। গ্রামের হ্যান্ডপাম্পও ভেঙে গেছে, এখন জল কখন আসবে কেউ জানে না। এখন কি আর বলবো, ড্যামটা সারানোর জন্য অনেক বেশি সময় লাগছে। এত কঠোর গরমের জন্য কেউ কাজ করতেও এখানে আসছে না। সবার চেহারায় উদাসী ভালো মতন বোঝা যাচ্ছিল। এই পরিবেশে রাত কেটে গেল। পরের দিন সকালে একটা নতুন চিন্তার সাথে দিন শুরু হলো। লক্ষণ আর বিভীষণ বিরজু আর শীতলের সাথে চপালে একান্তা হলো আর এই ব্যাপারে কথা বলতে লাগলো। এই তরমুজগুলো আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। যদি গ্রামে কালকের মধ্যে জল না আসে তাহলে কিন্তু সব খারাপ হয়ে যাবে। যদি গ্রামেও শহরের মতন কোনো সুইমিং পুল থাকতো, যদি এরকম হয়ে যায় তাহলে আমরা একটু বিশ্রাম করার সময় পেতাম। সুইমিং পুল, তাও আবার গ্রামে, ওটা কিভাবে হবে? আরে পুকুর তো আছে, কিন্তু এত গরমের জন্য সেটাও শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ,
জায়গায় জলাশয় সব শুকিয়ে যাচ্ছে। আর কি করা যায়? আচ্ছা চলো, আমি আসছি এবার। আমাকে ড্যামের ওখানে যেতে হবে। যত তাড়াতাড়ি গিয়ে কাজ করব, তত তাড়াতাড়ি আমাদের সমস্যা মিটে যাবে। সব লোক হ্যাঁতে মাথা নাড়ালো আর তারপর লক্ষণ সেখান থেকে চলে গেল। লক্ষণ বাঁধের কাছে পৌঁছালো আর সেখানের অবস্থা মন দিয়ে দেখলো। বাঁধের স্থিতি প্রথমের থেকেও বেশি খারাপ। ও সেটা মন দিয়ে দেখতে লাগলো যে বাঁধে কোথাও কোনো খুঁত তো নেই। তখনই ও নিজের সাথে কাজ করা মজদুরকে খুঁজতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ও সেখানে পৌঁছালো। আরে স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ, এটা কি? ড্যামের লিকেজটা তো এখন অনেক বড় হয়ে গেছে। এবার কি করব? আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি স্যার। আর কিছুদিনের মধ্যেই সমস্ত জিনিস চলে আসবে, তারপর ঠিক করে নেব। লক্ষণ হ্যাঁতে মাথা নাড়ালো। ওর নজর বাঁধের জং লাগা তালার উপরে গেল, যেখান থেকে আস্তে আস্তে জল আসছিল। রাতের সময় বাঁধের জং লাগা তালা হঠাৎ করে ভেঙে গেল আর বাঁধের জল নিচের দিকে বইতে লাগলো। বাঁধের জল তীব্রতে বয়ে গিয়ে নদীতে পড়লো আর সেখান থেকে বিভীষণের ক্ষেতের দিকে এগিয়ে গেল। জলের দ্রুত বেগে ক্ষেতের সমস্ত পাকা তরমুজ বয়ে পাশের পুকুরে পৌঁছে গেল। তীব্র জলের সাথে ধাক্কা খেয়ে অনেক তরমুজ ফেটে গেল আর তার রস পুকুরের জলে মিশে গেল। রাতে গভীর আর অন্ধকার হয়ে গেল, এই জন্য এইসব কেউ দেখতে পেল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুরের সামনে একাট্টা হলো। ওদের সাথে লক্ষণ, বীরজু, শীতল, বিভীষণ আর পারুলও দাঁড়িয়েছিল। সব লোক অবাক হয়ে পুকুরের দিকে তাকাচ্ছিল। পুকুরের জল লাল রঙের হয়ে গেছিল আর জলের উপরে ভাঙা তরমুজের অংশ ভাসছিল। বাবা, এটা কি হয়ে গেছে? আমি বুঝে গেছি, ড্যামের লোকে কনসার্ন লেগে গেছিল। লিকেজ ছিল। আর ওই লোকটা হয়তো ভেঙে গেছে আর ড্যামের জল বয়ে এখানে চলে আসছে। কিন্তু এত বড় বন্যা আর আমরাও জানতেই পারিনি। পাইপের লো টাইট ছিল, তাই এর জন্য হয়তো ড্যামের জল যতটা বেরিয়ে গেছে তা নদী আর পুকুরের মধ্যেই রয়ে গেছে। বেশি বড় সমস্যা হয়নি। ভগবানের অশেষ ধন্যবাদ যে কোনো বড় বিপদ আসেনি। আরে বিপদ তো আপনার হয়নি, কিন্তু সব ফসল তো আমার নষ্ট হয়ে গেল না। এই জলগুলো তো আমরা ব্যবহারও করতে পারবো না। তখনই বীরজুর মনে এক বিচার এলো। বাবা, এই জলগুলো আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু এর মধ্যে সাঁতার তো কাটতে পারবো। আরে হ্যাঁ, যেমনটা আমরা ভেবেছিলাম, সুইমিং পুল। হ্যাঁ একদম। গরম তো এত পড়েছে, এটা কিন্তু বাজে প্ল্যান না। গ্রামের সব লোকেরা হ্যাঁতে মাথা নাড়ালো। গ্রামের লোকেরা সেই লাল পুকুরের সামনে পৌঁছালো। জলের উপরে তরমুজের অংশ ভাসছিল। বীরজু, লক্ষণ আর বিভীষণ একসাথে মিলে সবাই পুকুর থেকে অংশ বার করলো। কিছুক্ষণের মধ্যেই পুকুর পরিষ্কার হয়ে গেল। এরপর গ্রামের লোকেরা পুকুরে নেমে গেল। ঠান্ডা জলে চান করতে করতে সবাই গরম থেকে রেহাই পেল। লাল রঙে ভরা সেই ঠান্ডা জল সবাইকে শান্তি দিল। লোকেরা সাঁতার কাটলো, আরাম করলো আর অনেক দিন পর এই মুহূর্তের আনন্দ নিল। সবার মুখে খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপরে এক সন্ধেবেলায় বিভীষণ নিজের ক্ষেতের মধ্যে হাঁটছিল। তখনই ওর নজর পাশে সেই তরমুজের পুকুরের ওপর গেল, যেখানে গ্রামের লোকেরা জলে নেমে মজা করছিল। এটা দেখে ওর মনে একটা তৎক্ষণাৎ খেয়াল এলো। ও ভাবলো এটা দিয়ে কিছু একটা করতে পারে। এরা সবাই আমার ক্ষেতের তরমুজ দ্বারা সৃষ্ট এই পুকুরে কিরকম আনন্দের সাথে খেলে বেড়াচ্ছে। এই বছর তো আমার তরমুজ বিক্রিও হয়নি। যদি এটা দিয়ে কিছু করি। বিভীষণ নিজে থেকেই হ্যাঁ করে মাথা নাড়ল আর তারপর এগিয়ে গেল। পরের দিন গ্রামের লোকেরা আবার পুকুরের সামনে এলো। ওখানে পৌঁছে ওরা দেখলো যে বিভীষণ রাতারাতি পুকুরের চারপাশে বাঁশের বেড়া লাগিয়েছে আর বাড়ির সামনে একটা চেয়ার আর টেবিল রাখা আছে আর বিভীষণ সেখানেই বসে আছে। এটা দেখে গ্রামের লোকেরা ওর কাছে এলো। আরে বিভীষণ কাকা, এটা কি? এই পুকুরটা আমার ক্ষেতের তরমুজ দিয়ে তৈরি হয়েছে। তো আমি ভেবেছি যে এটা ফ্রিতে তো করতে দেবো না, তাই এখানে সবার থেকে প্রতি ঘন্টায় কিছু টাকা দিতে হবে। কিন্তু কাকা, এই পুকুরটা তো গ্রামের। পুকুরটা তো গ্রামের, কিন্তু এতে তো আমার ফসল রয়েছে, তাই না? যদি এগুলো বাজারে বিক্রি করতাম তাহলে তো বেশ ভালো দামে বিক্রি হতো। আর এখন তো এটা পুরো ফেটে
জল হয়ে গেছে, তো আমাকে আমার ব্যাপারেও তো ভাবতে হবে, তাই না? এটা দেখে শীতল আর বীরজু দুজনেই উদাস হয়ে গেল। তারপরে ওরা ভাবতে লাগলো যে টাকা দিয়ে পুকুরের ভেতরে চলে যায়। গ্রামের লোকেরা এক এক করে টাকা দিতে লাগলো আর পুকুরের ভেতরে যেতে লাগলো। জলে নেমে ওরা গরম থেকে একটু শান্তি তো পেল, কিন্তু নিজেরই গ্রামের পুকুরে টাকা দেওয়া ওদের মনে ভালো লাগলো না। ওদিকে বিভীষণ পাশেই বসে গ্রামের লোকেদের থেকে পাওয়া টাকা গুনতে লাগলো। আস্তে আস্তে ওখানে আসা লোকেদের ভিড় কম হতে লাগলো। কিছুদিন পর তো আর কেউই আসলো না, আর এখন বিভীষণ ওখানে একা বসে লোকেদের অপেক্ষা করতে লাগলো, কিন্তু ওখানে আসার জন্য আর কেউই বাঁচলো না। তারপর কিছুদিন পর লক্ষণ, শীতল আর বীরজু চকালে বসে একে অপরের সাথে কথা বলছিল। তখনই বিভীষণ ওখানে এলো। আরে কেমন আছো বিভীষণ? তোমার কামাই কেমন চলছে? আরে দাদা, কেন মজা করছেন? আগে তো বেশ লোকজন আসতো এখানে, কিন্তু এখন তো কেউ আসেই না। আপনি তো আপনার কাজটাই শুরু করেছিলেন লোভের ওপর ভিত্তি করে, আর লোভের ওপর ভিত্তি করে হওয়া কাজ কখনো সফল হয় না। আরে এতে লোভের কি আছে? আমি শুধু আমার নষ্ট হওয়া তরমুজের দাম তুলছিলাম। কাকা, এই গরমের জন্য এই গ্রামে অনেক লোকের ক্ষতি হয়েছে, তো এর মানে তো এই নয় যে ওরা এটাকে সুযোগ বানিয়ে এর থেকে ফায়দা লুটবে। আপনার ক্ষেতের থেকে তরমুজ চলে গেছে, এটা শুধু একটা দুর্ঘটনা। আপনার তো এটা আনন্দের সাথে সবাইকে দিয়ে দেওয়া উচিত ছিল। হয়তো তুমি ঠিক বলছো, আমি এরকম করে গ্রামবাসীদের কাছে বেকার খারাপ হয়ে গেলাম, কিন্তু আমি এবার এই ভুলটা ঠিক করে করব। আগামী সপ্তাহে এই গ্রামে একটা মেলা হতে চলেছে, যদি আপনি এই মেলাটার আয়োজন করেন তাহলে কেমন হয়? আরে বাহ, এ তো দারুণ ভালো সাজেশন দিলে। যা আমি পুকুর ভাড়া দিয়ে কামিয়েছি সেই টাকাগুলোই আমি এই মেলায় ইউজ করে ফেলবো। তাহলে ঠিক আছে, তাহলে আমরাও আপনাকে এই কাজে সাহায্য করতে চাই। সব লোক হ্যাতে মাথা নাড়ালো। ওপরে আকাশে সূর্য তীব্রভাবে চমকাচ্ছিল। কিছুদিন পর পুকুরের সামনে মেলা হলো। চারপাশে রং বেরঙের সাজসজ্জা ছিল। পুকুরের চারপাশে অনেক দোকান আর খাবার পান করা স্টল ছিল। গ্রামের লোকেরা ওখানে একাঠা হয়ে মেলার আনন্দ দিচ্ছে। লোকেরা স্টলের আশেপাশে ঘুরছে, কথা বলছে, কিন্তু কেউই পুকুরের কাছে যাওয়ার চেষ্টা করছে না। তখনই বিভীষণ ওখানে এলো আর আগে এগিয়ে সবার সামনে দাঁড়ালো। আমার প্রিয় গ্রামবাসীরা, সব লোক ওদের কথা শুনছিল আর একটু অস্বস্তির সাথে আগে এসে ওর কথা শুনতে লাগলো। আমি সব গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে চাই। আমি লোভের জন্য সবার থেকে এই পুকুর ব্যবহারের জন্য টাকা নিয়েছি। আমি ভুলে গেছিলাম যে এই পুকুর, এই জল আর এই সব কিছু এই গ্রামবাসীদেরই। এটা আমাদের ছিনিয়ে নিয়ে নয়, ভাগ করে নেওয়া উচিত। তাই জন্য আজ আমি এটা সবাইকে জানাতে চাই যে আমি এই পুকুরটা আপনাদের সবার জন্য ফ্রিতে দিয়ে দিলাম। এবার থেকে আপনাদের এই পুকুরে স্নান করার জন্য কোনো মূল্য চোকাতে হবে না। গ্রামের লোকেরা একে অপরের সাথে এই ব্যাপারে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর বীরজু আর শীতল আগে এসে দাঁড়িয়ে পড়ল। মানে কাকা, এবার এই পুকুরটা আবার আমরা ব্যবহার করতে পারবো, কোনো মূল্য দিতে হবে না। হ্যাঁ, একদম। এমনিতে আজকে কিছুক্ষণ আগে শহরের থেকে একটা ফোন এসেছিল, গ্রামের ড্যাম তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এর ফলে হয়তো জলের সমস্যাও মিটে যাবে আমাদের সবাই। কি সত্যি? হ্যাঁ। সব লোক হ্যাতে মাথা নাড়ালো। আস্তে আস্তে লোকেরা আবার সেই জাদুই তরমুজের পুকুরে আসতে লাগলো। গ্রামের লোকেরা ঠান্ডা জলে নামলো আর গরম থেকে শান্তি পেল। সব লোক আবার সেখানে হাসতে খেলতে নিজের সময় কাটাতে লাগলো। ওদিকে লক্ষণ নিজের মজদুরের সাথে মিলে বাঁধকে ঠিক করাতে লেগে গেল। কিছুক্ষণ পর বাঁধ ঠিক হয়ে গেল আর জল আবার সঠিকভাবে বইতে লাগলো। এর সাথেই গ্রামে খুশি আবার ফিরল আর সব লোক আবার শান্তির সাথে থাকতে লাগলো। এখানেই এই গল্পের সমাপ্তি।